নমস্কার বন্ধুরা, আমি সুদর্শন আর আপনি রয়েছেন গপ্পখোরের পর্দায়। আজ গপ্পখোরে আমরা শুনব এক অদ্ভুত এবং ভয়ঙ্কর কাহিনী, যা বাস্তব আর কল্পনার সীমারেখাকে মুছে দেয়। নারায়ণ মাঝি নদীর মাঝেই কেটেছে যার জীবনের অর্ধেকটা সময়, কিন্তু তার জীবনের এক অন্ধকার অধ্যায় আজও তাকে তাড়া করে ফেরে। এক রাত আর এক অভিশপ্ত ঘটনা, যা নারায়ণ মাঝির জীবনকে একেবারে বদলে দিয়েছিল। তাহলে আসুন বন্ধুরা, এবার আলো নিভিয়ে বসা যাক, কারণ আজকের গল্প আপনাকে নিয়ে যাবে এমন এক ভয়াল যাত্রায়, যেখানে বাস্তবতা বা অলৌকিকতার চেয়েও অপেক্ষা করে রয়েছে ভয়ঙ্কর কিছু। তাহলে চলুন ডুব দেওয়া যাক নারায়ণ মাঝির জীবনের সেই অন্ধকার ইতিহাসে। বন্ধুরা, আজ আপনি শুনতে চলেছেন লেখিকা অঙ্কিতা ঘোষের এক অনবদ্য গ্রাম বাংলার ভূতের গল্পের সিরিজ নারায়ণ মাঝির গল্পের চতুর্থ গল্প, জিনের আতঙ্ক। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে তনুশ্রী, রূপঙ্কর, সুপমা, সঙ্গীতা এবং জগন্নাথ। পাপাই, বিল্টু ও ভোলা, এরা তিনজনেই এখনো নারায়ণ মাঝি অর্থাৎ ওদের মাঝি কাকুর কাছে আসেনি। শেষ গল্পে ওরা কিরকম ভয় পেয়েছিল তা আপনাদের অজানা নয়। এখন নারায়ণ মাঝির নৌকো ওদের কাছে একটা আতঙ্কের বিষয় হয়ে গেছে। অনেকবার ওরা চেষ্টা করেছে নারায়ণের বাড়ি গিয়ে নতুন নতুন গল্প শোনার, কিন্তু নারায়ণের ওই এক জেদ, গল্প শুনতে হলে নৌকায় বসেই শুনতে হবে, না হলে সে একটাও গল্প বলবে না। অন্যদিকে ছোট ছোট সব ছেলে, তাদেরও তো প্রাণের ভয় ডর আছে, কিন্তু নারায়ণ ওসব কিছু বুঝতে চায় না। নারায়ণের এই রকম জেদ দেখে কমলা একবার বলল, তোমার কি ব্যাপার বলো তো? ওইটুকু বাচ্চা বাচ্চা সব ছেলে, ওদেরকে কষ্ট দিচ্ছ। গল্প বলার জন্য নৌকায় যেতে হবে কেন? এই ঘরে গল্প বলা যায় না? যদি এতই নৌকায় বসে গল্প বলার ইচ্ছে ছিল, তাহলে ওদের বেকার ভয় দেখাতে গেলে কেন? ভয় তো দেখাইনি গিন্নি, আমি তো ওদের সত্যি কথাই বলেছি। আমি ওদের গুরুজন, ওদের ভয় তো আমাকেই কাটাতে হবে। জীবনে আরও কত কিছু দেখতে হবে ওদের, সব ব্যাপারে এত ভয় পেলে কি চলে? আর যাক, ভালোই হয়েছে, থাক না এখন কয়েকটা দিন, আমিও একটু বিশ্রাম নিই। দেখবে না সুর সুর করে কিছুদিন পরেই আবার নৌকায় উঠে বসবে। এই ছোটবেলায় শরীরের আঘাত আর মনের ভয় বেশি তাড়াতাড়ি দূর হয়। আর তুমি এত ভেবো না গিন্নি, তার সে বরং এসো, আমরা দুজনে বসে গল্প করি। আহা, বুড়ো বয়সে আবার কিসের গপ্প গো? সে কি গিন্নি, গল্প করতে হলেও কি আগে বয়স কমাতে হবে নাকি? আর তুমি কিন্তু ইত্যাদি ইত্যাদি। নারায়ণ আর কমলার খুনসুটি চলতে লাগলো। সেই বিষয় আর আলোচনা না করাই ভালো। আপনাদের এখন নিশ্চয়ই চিন্তা হচ্ছে যে পাপাই, বিল্টু, ভোলা না থাকলে নারায়ণ গল্প শোনাবে কাকে? আর নারায়ণ যদি ওদের গল্প না শোনায়, তাহলে আপনারাই বা নারায়ণ মাঝির গল্প শুনবেন কি করে? ভয় পাচ্ছেন কেন? আমি আছি কি করতে। আজ আমি আপনাদের একটা গল্প বলবো, নারায়ণ মাঝির জীবনের একটা দৃষ্টান্তমূলক গল্প। দেখুন, নারায়ণ মাঝির মুখে ওর নিজের সাথে হওয়া বা নিজের চোখে দেখা এরকম কিছু কিছু অভিজ্ঞতার কথা আপনারা ঢের শুনেছেন, আগামী দিনেও হয়তো আরও শুনবেন। কিন্তু নারায়ণ মাঝির জীবনের এমন একটা অধ্যায় আছে, যে অধ্যায় সে নিজের মুখে কোনোদিনও আপনাদের কাছে এসে প্রকাশ করবে না। তাই জন্য এই কাজটা আমাকেই করতে হবে আজ। আজ আমি নারায়ণ মাঝির জীবনের সবথেকে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে থেকে একটি আপনাদের সঙ্গে ভাগ করে নেব, যদিও এই কাজটা একেবারেই ঠিক নয়। নারায়ণ মাঝি জানতে পারলে খুব রাগ করবে, কিন্তু আজকের সমাজে দাঁড়িয়ে এই ঘটনা প্রত্যেকের জানা উচিত। এ কথা কেন বললাম, সেটা গল্পটা পুরোটা শুনলে
আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখন বরং সেই গল্পটাই শুরু করি। বহু বছর আগের কথা। নারায়ণের বয়স তখন 25 কি 26 হবে। পিতৃবিয়োগ ঘটেছে নারায়ণের সবে সবে। তখন সে একেবারেই দিশেহারা। নারায়ণ অনেক কাজই জানত, তবুও বাবা মারা যাওয়ার পর কাজের সন্ধানে নারায়ণকে বহু জায়গায় ঘুরতে হয়েছে। সেই সময় নারায়ণ অনেক সাধু সঙ্গ করেছে, যদিও তাদের মধ্যে অনেক সাধুই ভণ্ড। আবার অনেক ভালো ভালো সাধু বা তান্ত্রিকের কাছে নারায়ণ অনেক কিছু শিখতে ও জানতে পেরেছে। সেই সময় নারায়ণের একটাই কাজ ছিল, পথে পথে ঘুরে বেড়ানো আর জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করা। তখন নারায়ণের পরনে থাকত ঢিলে ঢালা ময়লা পাঞ্জাবি আর হাঁটুর নিচ অবধি ধুতি। এক মুখ দাড়ি ও মাথা ভর্তি ঘন চুলে আবৃত হয়ে থাকত নারায়ণের মুখ। ভবঘুরের মতো সারাদিন গ্রামে গ্রামে সে ঘুরে বেড়াত। কারোর কোনো বিপদ আপদ হলে সাধ্যমতো তাকে সাহায্য করার চেষ্টা করত। অনেক সময় খুশি হয়ে অনেকেই তাকে নিজের বাড়িতে আশ্রয় দিত। কিন্তু নারায়ণ যেহেতু ব্রাহ্মণ ছিল না, তাই অনেকেই প্রথমে ওকে সাধু সন্ন্যাসী মনে করলেও যখন জানতে পারত যে নারায়ণ ব্রাহ্মণ নয়, তখন সেবা করার বিষয়টাও তারা ভুলে যেত। সে বিষয়ে নারায়ণের কোনো আক্ষেপ ছিল না। সে যেহেতু খাটতে পারে, সেহেতু কোনো না কোনো কাজ সে নিশ্চয়ই জুটিয়ে নিতে পারত। একবার তো নারায়ণ এক শ্মশানে এক সাধুকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। তিনি ঠিক সময় সতর্ক না করলে সাধু একেবারে বাঘের খাদ্যদ্রব্য হয়ে যেতেন। সেই সাধু কৃতজ্ঞতার বশেই নারায়ণকে বেশ কিছুদিন নিজের সঙ্গে রেখেছিলেন। এমনকি নারায়ণকে কিছু মন্ত্রও দান করেছিলেন। সেই মন্ত্রের সাহায্যে নারায়ণ একেবারের জন্য না হলেও সাময়িকভাবে যে কোনো অলৌকিক বিপদের হাত থেকে নিজেও মুক্তি পেতে পারে এবং অন্যদেরও মুক্তি দিতে পারত। সেই সাধু নারায়ণকে মন্ত্র দেবার সময় কিছু ক্রিয়াকর্ম শিখিয়েছিলেন, করিয়েছিলেন, যা নারায়ণ একেবারে নির্ভয়ে সম্পূর্ণ করে মন্ত্রপ্রাপ্ত করেছিলেন। তখন সাধু নারায়ণকে বলেছিলেন, নারায়ণ, সারা জীবন থেকে সবাই সাধারণ বলেই জানবে, কিন্তু তুই সাধারণের মধ্যে অসাধারণ হয়ে বিরাজ করবি। বাবা, আমি আপনার মতো সন্ন্যাসী হয়ে লোকের সাহায্য করতে চাই। আমি সামান্য একজন সন্ন্যাসী। সংসারে আমাদের স্থান নেই, সংসারের প্রতি আমাদের মোহ নেই, তাই খুব একটা সংসারের কাজে আমরা লাগি না। তোর মন নরম, তুই চাইলেও মানুষকে অবহেলা করতে পারবি না। তোকে সংসারেই থাকতে হবে, আর সংসারে থেকেই তোকে লোকের সাহায্য করতে হবে। তবে চিন্তা করিস না, তোর উপর ভগবানের বিশেষ কৃপা আছে। দুঃখ তোর জীবনে আসবে, কিন্তু তোকে দুঃখিত করতে পারবে না। কিছুদিন নারায়ণ সেই সাধুর সঙ্গেই থেকে গেল। তারপর সেই সাধুর আদেশে নারায়ণ সেই শ্মশান থেকে বিদায় নিল। সেখান থেকে ক্রোশখানেক পথ পায়ে হেঁটে নারায়ণ একটি গ্রামে এসে উঠল। মোহিনী নদীর তীরে অবস্থিত এই ছোট্ট গ্রাম ভারী সুন্দর আর মনোরম। এই রকম স্বচ্ছ কাঁচের মতো নদীর জল কোনোদিনও নারায়ণের আগে দেখেনি। এই গ্রামের প্রত্যেক বাসিন্দারই মূল জীবিকা চাষবাস। চারিদিকে দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত সবুজ ঘাসের জমি। মেঠো পথ নদীর মতো এঁকে বেঁকে চলেছে। গ্রাম থেকে দূরে তাকালে ছোট ছোট সবুজ রঙের পাহাড়ও চোখে পড়ে। বেশি বাড়ি নেই এই গ্রামে, যা আছে সবই ছোট ছোট মাটির বাড়ি। সবার বাড়ির সামনেই ধানের গোলা মজুত করে রাখা, গরু ছাগল ভর্তি গোয়াল ঘর। প্রায় সবার বাড়িতেই এই দৃশ্য সাধারণ। ভোরবেলা ছোট ছোট রাখাল ছেলেরা সেই গরু ছাগলগুলোকে দূরের ওই সবুজ পাহাড়ে চড়াতে নিয়ে যায়। এছাড়াও এই গ্রামে একটি কালী ঠাকুরের মন্দির ছিল। শোনা যায় সেই মন্দির বহু পুরনো। কবে কে এই মন্দির প্রতিষ্ঠা করেছে তা কেউ জানে না। তাই এই মন্দিরটা এখানের লোকেদের কাছে ভীষণই জাগ্রত।
মন্দিরের পাশে একটি বিশাল বটগাছ আছে, যেখানে লাল হলুদ সুতো বাঁধা রয়েছে। অনেকেই মন্দিরে মায়ের কাছে মানত করে ওইখানে লাল বা হলুদ সুতো বেঁধে দেয়। তারপর তার মানত পূরণ হলে সেই সুতো কেটে দিয়ে যায়। সুতরাং গ্রামটিকে দূর থেকে দেখলে বেশ সুন্দর বলে মনে হওয়া একেবারেই অস্বাভাবিক নয়। দুঃখের ছায়াও যেন পড়েনি এই গ্রামে কোনোদিন। নারায়ণ সেই মন্দিরের পাশের বটগাছের তলায় আশ্রয় নিল। বেলা বাড়লে মন্দিরে সমাগম হতে লাগলো মানুষজনের। সবাই মন্দিরের পাশে নতুন একজনকে দেখে বেশ অবাক হল। নারায়ণকে তারা সাধু সন্ন্যাসী বলেই মনে করল। তখন তারা নারায়ণকে সামান্য কিছু ভিক্ষে দিয়ে চলে গেল। বেলার দিকে নারায়ণের কাছে প্রায় 3 থেকে 4 টাকা মতো জমে গেছে। এত টাকা নারায়ণ বহুদিন একসাথে দেখেনি। এই কথাটা শুনে আপনারা হয়তো হাসছেন, কিন্তু সেই সময় গরিব ভিখারির কাছে 3-4 টাকা মানে আজকের দিনে যে কত তা বলে আপনাদের আর লজ্জা দেব না। দুপুরের দিকে মন্দিরে আর কোনো লোকজন এলো না। নারায়ণ টাকাগুলো নিয়ে উঠে পড়ল। কিছু দূর হেঁটে গিয়ে সামনে একটি উঠোনে ঘেরা বাড়ির সামনে দাঁড়িয়ে দেখল একজন বিধবা মেয়ে মাথায় হাত দিয়ে বসে কাঁদছে। নারায়ণ দূর থেকেই দেখে জিজ্ঞাসা করল, মা তুমি কাঁদছ কেন? মেয়েটি মুখ উঁচু করে দেখল দরজার সামনে একজন সাধক দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে মহিলাটি নারায়ণের কাছে এগিয়ে এলো। তারপর বলল, সাধু বাবা দাঁড়ান, আমি আপনার জন্য 1 কলসি জল নিয়ে আসছি। আপনার পাটা ধুইয়ে দিই, তারপর আপনি আমার কুটিরে বসে কিছু জলযোগ করে যাবেন। আমি কোনো সাধু নই মা, সামান্য একজন পথিক। ও, আপনি সাধু নন? তাহলে তাহলে তোমার কুটিরে জলযোগ করার নিমন্ত্রণটা রইল না, তাই তো? কোনো অসুবিধা নেই মা। তুমি মাথা নিচু করে এতক্ষণ বসে কাঁদছিলে কেন? তোমার কোনো কষ্ট হয়েছে? আমার ছেলের বয়স বেশি নয়, 7 দিন ধরে জ্বরে ভুগছে, কিছুতেই জ্বর কমছে না। পাশের গ্রামে বড় ডাক্তার আছে, কিন্তু সেই ডাক্তারকে দেখানোর মতো টাকা নেই। আমার স্বামীও বেঁচে নেই। এখন যে আমি কার কাছে গিয়ে সাহায্য চাইব জানি না। নারায়ণের খুব মায়া হলো। সে নিজের কোঁচর থেকে আজকের পাওয়া ভিক্ষের টাকাটা মেয়েটির হাতে দিয়ে বলল, এই টাকাটা রাখো, এই দিয়ে তোমার ছেলের চিকিৎসা হয়ে যাবে। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? আপনি তো সাক্ষাৎ ভগবান। এ কি করছো মা? ছাড়ো ছাড়ো, পায়ে হাত দিও না। তোমরা মায়ের জাত, তোমাদের পায়ে হাত দেওয়া উচিত নয়। এরপর নারায়ণ ঠিক করল সে কিছুদিন এই গ্রামেই রয়ে যাবে। হাড়ু ময়রার দোকানে রাত দিনের একটা কাজও পেয়ে গেল সে। সেখানেই থাকা খাওয়া শোয়ার ব্যবস্থাও হয়ে গেল। হাড়ু ময়রা লোকটা খারাপ নয়, শুধু দোষের মধ্যে এই যে লোকটা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে নেয়। তার জন্যই বহুবার হাড়ু ঠকেও যায়, তবুও তার শিক্ষা হয় না। নারায়ণকে বিনা প্রশ্নেই নিজের দোকান দেখাশোনার কাজ সে দিয়েছিল। তখনই নারায়ণ বুঝেছিল লোকটা নেহাতি সরল সাধাসিধে। বাড়িতে হাড়ুর 2 মেয়ে থাকে। বউ মরেছে বহুকাল আগে। হাড়ুর 2 মেয়ের নাম কমলা আর বিমলা। যদিও নারায়ণ কোনোদিনও ওদের বাড়ি যায়নি, সব হাড়ুর মুখেই শোনা। হাড়ুর বড় মেয়ে কমলার শীঘ্রই বিয়ে হতে চলেছে, বেশি দূরে না, পাশের গ্রামের একটি ছেলের সঙ্গে। ছেলে কিছু করে না, কিন্তু বাপের সম্পত্তি প্রচুর। সামনের অগ্রহায়ণেই ওদের বিয়ে ঠিক করা হয়েছে। এখন বৈশাখ মাস, সময় বেশি নেই। এই মাসেই ছেলের বাড়ি থেকে মেয়েকে আশীর্বাদ করতে আসছে, তাই হাড়ু এখন খুব ব্যস্ত। দোকানের পুরো দায়িত্ব নারায়ণের কাঁধে দিয়ে
সে এখন এদিক সেদিক বিয়ের জোগাড়ে ঘুরে বেড়াচ্ছে। আশীর্বাদের সকাল চলে এলো। সকাল থেকেই হারু ছুটোছুটি করতেই ব্যস্ত। এই প্রথম নারায়ণ হারুর বাড়িতে এসেছে। ও বন্দোবস্ত করেছে বরপক্ষের আতিথেয়তার। হারু সাধারণ ময়রা হলেও ওদের অবস্থা খারাপ ছিল না। প্রায় গ্রামের সকল লোকেরা ভিড় করে এসেছে হারুর বাড়িতে। নারায়ণ মনে মনে ভাবল, এখনই যদি হারু ময়রা এত করে তাহলে মেয়ের বিয়েতে না জানি কি করবে। হারু নারায়ণকে ডেকে বলল, নারায়ণ বাবা, একটা বিপদে পড়েছি, যে কি উপায় করি বলো তো। কি বিপদ বাবু? আরে বলো না, ছেলের বাড়ির লোকদের আনতে যাওয়ার কথা, কিন্তু ওই বেটা মহেশ, আমার দূর সম্পর্কের ভাই, ও আজ সকালেই নাকি নিজের পা ভেঙেছে। এবারে কি হবে বলো তো? আমি বাড়ির কাজগুলো ছেড়ে ওদের আনতে গেলে কি ভালো দেখাবে? এত চিন্তা করছেন কেন বাবু? আমি এখনই বেরিয়ে পড়ছি। বাঁচালে বাবা, আমি তোমার সঙ্গে আরো 3টে গরুর গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তুমি এখনই বেরিয়ে পড়ো। ছেলের বাড়ি থেকে বেশি লোকজন আসবে না। যারা আসবে তাদের একটু যত্ন আত্তি করে এনো বাবা, সবাই যেন খুশি হয়। আপনি চিন্তা করবেন না, আমি তাহলে বেরিয়ে পড়ছি। নারায়ণ বেরিয়ে পড়ল পাশের গ্রামের উদ্দেশ্যে। ঘণ্টাখানেক পর ছেলের বাড়ির সামনে এসে গরুর গাড়ি থামল। নারায়ণ দেখল ছেলের রীতিমতো পাকা বাড়ি। তখনকার দিনে সকলেরই মাটির বাড়ি আর খড়ের চাল। পাকা বাড়ি যার থাকত তাদের অবস্থাপন্ন বলা হতো। নারায়ণ মনে মনে বলল, হারুবাবুর বড় মেয়ের বরাত ভালো, বাপের কাঁচা ঘর ছেড়ে পাকা ঘরে আসবে। কিছুক্ষণ পর বরের বাড়ির লোকজন নিয়ে আবার নারায়ণ যাত্রা শুরু করল। পথে যেতে যেতে বরের বাড়ির লোকেদের কথোপকথন থেকে নারায়ণ বুঝতে পারল, বরপক্ষর কমলাকে বাড়ির বউ করে আনার কোনো ইচ্ছেই ছিল না। তারা এক প্রকার বাধ্য হয়েই কমলার সঙ্গে বাড়ির বড় ছেলে অমলের বিয়ে দিচ্ছে। আসলে এই অমল একদিন ঘুরতে ঘুরতে পাশের গ্রামে গিয়েছিল। সেখানেই হারুর দোকানে কমলাকে প্রথম দেখেই প্রেমে পড়েছিল। বাড়ি ফিরেই ছেলের জেদে মা বাবা বাধ্য হয়ে কমলাকে নিজের বাড়ির বড় বউ করে আনতে উদ্যোগী হয়। শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে বরপক্ষকে হারুর বাড়ির লোকেরা অভ্যর্থনা করল। তাদের নানান রকম মিষ্টি সহযোগে জলখাবার দেওয়া হলো। সমস্ত বাড়িতে হইচই পড়ে গেল। পুরোহিত মশাই আসলো। তারপরেই চলে এলো আশীর্বাদের শুভ সময়। কমলার বোন বিমলা দিদিকে নিয়ে সবার সামনে এসে বসল। আজ কমলার মুখটা খুব শুকনো মনে হলো। বরের মা জিজ্ঞাসা করল, কি ব্যাপার হলো? যেই মেয়েকে দেখতে গিয়েছিলাম এ সেই মেয়েই তো? তার তো বদনখানি এত শুকনো ছিল না। হারু তাড়াতাড়ি হাত জোর করে বলল, না না বেয়ান, এই সেই মেয়ে। আসলে মা মরা মেয়ে তো, সব কাজ ওকেই দেখতে হয়। এই আশীর্বাদের জন্য যা ঝুঁকি সব তো ওর ওপর দিয়েই গেছে। ধকল তো কম হয়নি, তাই হয়তো মুখটা ওরকম লাগছে। কথা মিটল ঠিকই, কিন্তু নারায়ণের মেয়েটিকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছিল। মেয়েটি যেন নিজের চোখের পাতা ফেলছে না, এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছে। নারায়ণের মনে হলো মেয়েটির হয়তো শরীর ভালো নেই, কিংবা হয়তো এই বিয়েতে মত নেই। আশীর্বাদ হয়ে গেল। এবারে খাওয়া দাওয়া সেরে বরপক্ষর বিদায়ের পালা। বিদায় নেওয়ার আগে আর একবার ওরা কমলাকে ডেকে পাঠালো। এবারেও কমলার বোন ওকে ধরে ধরে নিয়ে এলো। তৎক্ষণাৎ সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। কমলাকে এখন সামান্য একটু রোগা বলে মনে হলো। কি ব্যাপার? এই তো কিছুক্ষণ আগেই কমলা এসে সকলের সামনে বসেছিল।
তখন তো গোলগাল কমলাকে এতটা রোগা মনে হয়নি। কিছুক্ষণের মধ্যেই কি মানুষের রোগা হয়ে যাওয়াটা সম্ভব? এবারে বরের মা একটু বিরক্ত স্বরে বলল, কি ব্যাপার বেয়াই মশাই, আপনি কি বারে বারেই অন্য অন্য মেয়েকে সামনে আনছেন? নিমিষেই আপনার মেয়ের রূপ রং পাল্টে যাচ্ছে কি করে? এবারেও হারু হাত জোর করল, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হলো না। বরপক্ষ বিকেল বিকেল হারুর বাড়ি থেকে বিদায় নিল। ধীরে ধীরে বাকি আত্মীয় স্বজনরাও চলে গেল। হারু নারায়ণের কাছে গিয়ে বলল, বাবা নারায়ণ, তুমি আজ এইখানেই রয়ে যাও, কাল আমি আর তুমি একসাথে দোকানে যাব। নারায়ণ রাজি হল। ওর শোয়ার ব্যবস্থা হলো বাড়ির বাইরের দাওয়ায়। রাতের খাওয়া দাওয়ার সময়ও নারায়ণের একটু অস্বস্তি বোধ হচ্ছিল কমলাকে দেখে। কমলার চোখগুলো যেন মরা মাছের মতো স্থির। রাতে হারু ঘুমিয়ে পড়লে নারায়ণও বাড়ির দাওয়ায় বসে একটা বিড়ি খেয়ে শুয়ে পড়ল। মাঝরাতে নারায়ণের ঘুম ভাঙল প্রবল তৃষ্ণা অনুভব করে। নারায়ণ উঠে বসল, কিন্তু ওর কাছে একটুও জল ছিল না। এত রাতে বাড়ির ভিতরে গিয়ে জল নেওয়া কি ওর উচিত হবে, যেখানে বাড়ির ভিতরে দুজন যুবতী ঘুমে আচ্ছন্ন হয়ে আছে? না থাক, তার চেয়ে বরং সকাল হলেই ও জল খাবে। কিন্তু নারায়ণের গলা শুকিয়ে একেবারে কাঠ। তখনও বাধ্য হয়ে বাড়ির ভিতরে না গিয়ে বাড়ির বাইরে যে পুকুরটা আছে সেখানে চলে গেল। পুকুরে হাত ডুবিয়ে একটু একটু করে জল তুলে নারায়ণ পান করতে লাগল। এমন সময় নারায়ণের চোখ পড়ল বাড়ির দিকে। পুকুর থেকে বাড়ির দূরত্ব বেশি নয়। বাড়ির যে ঘরটা পুকুরের দিকে রয়েছে সেই ঘরটায় কমলা থাকে। নারায়ণ দেখল কমলার ঘরের জানলা খোলা রয়েছে। সেই ঘরে মৃদু আলো লক্ষ্য করা যাচ্ছে। ঘরের দেওয়ালে যে আবছা আলো মাখা রয়েছে সেই আলোয় নারায়ণ স্পষ্ট দেখল একজন পুরুষের ছায়ামূর্তি। সম্ভবত সে ওই ঘরে পায়চারি করছে, তার ছায়া পড়ছে দেওয়ালে। চমকে উঠল নারায়ণ। কি ব্যাপার হলো? এত রাতে হারু তো মেয়ের ঘরে যাবে না। তাছাড়া হারু ময়রার ঘুম এমনিতেই কুম্ভকর্ণের ঘুমের মতো গাঢ়। রাতে একবার শুলে তার ঘুম ভোরবেলার আগে ভাঙে না। সুতরাং রইল পড়ে সে নিজে আর কমলার বোন বিমলা। বিমলার ছায়া তো ওরকম পুরুষালী হতে পারে না। আর সে নিজেও তো বাড়ির বাইরে রয়েছে। তাহলে তাহলে কমলার ঘরে সেই পুরুষ মানুষটিকে? নারায়ণ এইবারে বুঝল নিশ্চয়ই রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কমলার কোনো প্রেমিক কমলার সাথে দেখা করতে এসেছে। এই জন্যই কি কমলাকে ওরকম চুপচাপ মনে হলো সকালে? ও কি অন্য কাউকে ভালোবাসে? আর হারু ময়রা জোর করে মেয়ের বিয়ে দিচ্ছে? নারায়ণ তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিয়ে আরো একটু জল খেয়ে আবার বাড়ির দাওয়ায় গিয়ে বসে রইল। যে বাড়ির ভেতরে ঢুকেছে সে নিশ্চয়ই নারায়ণের ঘুমের সুযোগ নিয়ে এই কাজ করেছে। সুতরাং তাকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে তাকে নারায়ণের সামনে দিয়েই বেরোতে হবে, কারণ এই বাড়িতে ঢোকা বা বেরোনোর আর অন্য কোনো রাস্তা নেই। কিন্তু অবাক কাণ্ড, ভোর হয়ে গেল, অথচ কমলার ঘর থেকে কেউ বেরিয়ে এলো না। ভোরবেলায় হারু ঘুম থেকে উঠল। কমলা আর বিমলাও পুকুরে গেল স্নান সারতে। নারায়ণ কমলার ঘরে গিয়ে দেখল ঘর পুরো ফাঁকা, কেউ নেই। যদি কেউ কমলার ঘরে রাতের বেলা ঢুকে থাকে তাহলে সে বেরোলো কখন? সারা রাত তো নারায়ণ জেগেই ছিল।
কমলাকে দেখে নারায়ণের খারাপ মেয়ে বলে মনে হয়নি, কিন্তু এখন কি তাকে ভালো মেয়ে বলা যায়? নারায়ণ মনে মনে বলল, না না, মালিকের মেয়ের সম্পর্কে আমার এরকম খারাপ ধারণা করা উচিত নয়। যে যার জীবনে যা পারে করুক। আমি এখানে কিছুদিন থাকতে এসেছি, কাজ করব, থাকব, তারপর সময় মতো চলে যাব। কার জীবন কে কি করছে সেদিকে আমার নজর না দিলেও চলবে। সেদিন থেকে নারায়ণের আর হারুর বাড়িতে আসা হয়নি, কিন্তু হারুর মুখেই সে জানতে পেরেছিল হারুর বড় মেয়ে কমলা সুস্থ নেই। দিনে দিনে তার শরীর ভাঙছে। একদিন হঠাৎ হারু এসে নারায়ণকে বলল, বাবা, বলছি আজ বিকেলবেলা অবধি তুমি একা দোকানটা সামলাতে পারবে? আমাকে একটু দরকারে বেরোতে হবে, খুবই বিপদে পড়েছি বাবা। হারুর ব্যস্ততা দেখে নারায়ণ জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবু? হারু কাঁদতে কাঁদতে বলল, আসলে আমার মেয়ের মনে হয় কোনো কঠিন ব্যামো হয়েছে, তাই গ্রামের বাইরের এক কবিরাজের কাছে যাচ্ছি, তাকে ডেকে আনতে। গ্রামের বাইরে কেন বাবু? এই গ্রামে কি কোনো ভালো কবিরাজ নেই? কি বলছো নারায়ণ? গ্রামের যদি কেউ জানতে পারে, কমলার শ্বশুর বাড়ির কানে এই খবর তুলে দেয়, তাহলে তারা বিয়ে ভেঙে দেবে। বাবু, আপনি কবিরাজের কাছে গেলে গ্রামের সবাই সন্দেহ করতে পারে। আপনি চিন্তা করবেন না, আমি কবিরাজকে নিয়ে আপনার বাড়িতে আসছি, কেউ কিচ্ছু জানতে পারবে না। সেই ভালো নারায়ণ, তুমি তাই করো। তাহলে এখন দোকান বন্ধ করে দাও, তাড়াতাড়ি কবিরাজকে নিয়ে তুমি আমার বাড়িতে এসো। নারায়ণ যত শীঘ্র সম্ভব গ্রামের বাইরের একজন কবিরাজকে ধরে হারুর বাড়িতে নিয়ে গেল। হারুর ছোট মেয়ে বিমলা ওদের দুজনকে কমলার ঘরে নিয়ে গেল। কমলা তখন একটা তক্তায় শুয়ে আছে। নারায়ণ ওকে দেখে চমকে উঠল। এ কি চেহারা হয়েছে মেয়েটার, যেন শেওড়া গাছের পেতনি। কয়েকদিন আগে সুন্দরী গোলগাল মেয়েটি প্রায় 1 আঙুল সমান রোগা হয়ে গেছে। গায়ের রং পোড়া কাঠের মতো কালো, মাথার চুল প্রায় উঠে টাক দেখা দিচ্ছে। শরীরটা যেন একেবারে তক্তার চাদরের সঙ্গে মিশে গেছে। কবিরাজ কমলার হাতের নাড়ি ধরে বলল, গতিক ভালো ঠেকছে না হারু বাবু, আপনার মেয়ের কাছে সময় বেশি নেই। হারুর মাথায় বাজ পড়ল। কিছুদিন আগের সেই সুস্থ সবল মেয়েটি হঠাৎ করে এমন কি অসুখে পড়ল যেখানে তার মৃত্যু আসন্ন হয়ে গেল। কবিরাজ সামান্য কিছু ঔষধ এবং নির্ঘাত মৃত্যুর বিধান দিয়ে বিদায় নিল। বাড়িতে শুরু হলো কান্নাকাটি। নারায়ণের একটা অদ্ভুত সন্দেহ হলো, এইরকম অবস্থা হওয়া এই কয়দিনের মধ্যে কখনোই সম্ভব নয়। এটা রীতিমতো অলৌকিক ব্যাপার। কিছু একটা ঘটেছে বা ঘটে চলেছে, যার জন্য কমলার এইরকম অবস্থা হয়েছে। নারায়ণ হারুকে বলল, বাবু, আপনি একটু গরম দুধ আনুন তো, গরম দুধ খেলে উনি শরীরে একটু জোর পাবেন। বিমলা কাঁদতে কাঁদতে বলল, ওতে কোনো কাজ হবে না নারায়ণ দাদা, আমি অনেক চেষ্টা করেছি, তবুও দিদিকে কিছু খাওয়ানো যায়নি। একবার আনোই না, আমি একটু চেষ্টা করে দেখি। নারায়ণের কথায় এতটা জোর ছিল যে হারুর একবারও মনে হলো না যে নারায়ণ তারই অধীনে থাকা একজন কর্মচারী মাত্র। বিমলা তাড়াতাড়ি এক বাটি গরম দুধ এনে দিল নারায়ণের হাতে। নারায়ণ চোখ বন্ধ করে দুধের বাটিটা প্রথমে নিজের মাথায় ঠেকিয়ে বিড় বিড় করে কিছু একটা মন্ত্র পড়ল। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তারপর 3 বার জয় শিব শম্ভু বলে বিমলার হাতে বাটিটা দিয়ে বলল, এবারে তুমি এটা তোমার দিদিকে খাইয়ে দাও। বিমলা নারায়ণের কথা মতো কাজ করল। বাচ্চাদের মতো ঝিনুক দিয়ে দিদিকে সেই দুধ মাত্র 2 বার খাওয়াতেই কমলা চোখ খুলল। এই দেখে হারু আর বিমলা রীতিমতো অবাক হয়ে গেল। কমলা আরো কিছুটা দুধ পান করতেই
স্বাভাবিকভাবেই তক্তার উপর উঠে বসল। তারপর নারায়ণকে সামনে দেখে নিজের কাপড়টা একটু ঠিক করে নিয়ে গায়ে আঁচল চাপা দিল। বিমলা আনন্দে বলে উঠল, বাবা, বাবা দেখলে, দিদি ঠিক হয়ে গেছে, দিদি ঠিক হয়ে গেছে বাবা। কি করে হলো এটা নারায়ণ? তুমি তো সাক্ষাৎ দেবতা। কি বলছেন বাবু, আমি আপনাদেরই মতো সাধারণ মানুষ। আপনার বড় মেয়ে একটু দুর্বল ছিল, তাই দুধ খেতেই একটু শক্তি পেয়েছে। আপনি আর চিন্তা করবেন না, সব ঠিক আছে। ওনার হয়তো নজর লেগেছিল। কিন্তু ওদের দৃঢ় বিশ্বাস নারায়ণের নিশ্চয়ই কোনো আশ্চর্য ক্ষমতা আছে, তাই আজ এই অসাধ্য সাধন করতে পারল নারায়ণ। হারু নারায়ণকে অনুরোধ করল কমলার বিয়ে অবধি সে যেন এই বাড়িতেই থেকে যায়। কমলাকে পাহারা দেওয়াই এখন তার প্রধান কর্তব্য। নারায়ণ নিজেও মনে মনে এটাই চাইছিল, কিন্তু মুখ ফুটে বলতে পারছিল না। সামনে থেকে এই প্রস্তাব আসতেই নারায়ণ সেটা স্বীকার করে নিল। নারায়ণ নিজের তল্পিতল্পা গুছিয়ে নিয়ে চলে এলো হারুর বাড়ি। হারু এইবারে নিজের ঘরেই নারায়ণের থাকার ব্যবস্থা করে দিতে চাইলে নারায়ণ বলল, বাবু, আমি দাওয়ায় শুয়ে পড়ব, শুধু আমার মোচকাগুলো আপনার ঘরে রেখে দিন। হারু প্রথমে রাজি হল না, কিন্তু নারায়ণ জানালো কমলাকে সুস্থ রাখতে গেলে ওকে বাড়ির দুয়ারে বসেই পাহারা দিতে হবে। তাই নারায়ণের কথা মতোই কাজ হলো। কমলাকে এখন আগের থেকে সামান্য সুস্থ মনে হল। নারায়ণ কমলার মুখে স্মিত হাসি দেখতে পেল। মেয়েটা ভারী মিষ্টি এবং ভদ্র। দুদিন কেটে গেছে। নারায়ণ হারুর বাড়িতেই রয়েছে। এর মধ্যেই আবারও কমলাকে অসুস্থ মনে হল। নারায়ণ কমলার মুখ দেখে বুঝতে পারল যে ওর মনের উপর কিছু একটা চাপ পড়ছে। তবে ওকে যে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে না, এই ব্যাপারে নারায়ণ নিশ্চিত হল। তাহলে মেয়েটা এত মনমরা হয়ে থাকে কেন? কেনই বা এত রোগে ভোগে? আর রোগে ভুগে ভুগে রুগ্ন হয়ে পড়ে। সেই রাতেই বা ওর ঘরে সেই পুরুষ মানুষটি কে ছিল, যার ছায়া নারায়ণ নিজের চোখে দেখেছিল? এইসব প্রশ্নের কোনো যথাযথ উত্তর নারায়ণ পেল না। অন্যদিকে বিয়ের দিন যত এগিয়ে আসছে, হারুর চিন্তাও ততই বেড়ে যাচ্ছে। কমলা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছে, দিন দিন রোগা হয়ে রুগ্ন হয়ে যাচ্ছে। একবার জ্বর এলে কমলার জ্বর সারতে চায় না। সারা গায়ে আঁচড়ানো কামড়ানোর দাগ দগদগ করে। একদিন নারায়ণকে হারু বলল, আমার কি মনে হয় জানো নারায়ণ? কি মনে হয়? এই যে কমলা এত অসুস্থ হয়, আমার মনে হয় ওকে কেউ বান মেরেছে। নারায়ণেরও যে এই সন্দেহ হয়নি তা নয়, কিন্তু বান যার উপর মারা হয় সেসব মানুষের শরীরে কিছু কিছু লক্ষণ ফুটে ওঠে। নারায়ণ সেই বিষয়ে সবটা না হলেও কিছুটা জানে। কমলাকে দেখে ওর কোনোদিনও মনে হয়নি যে কমলাকে বান মারা হয়েছে, কিন্তু কোনো অলৌকিক শক্তি যে কমলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেই বিষয়ে নারায়ণের কোনো সন্দেহ ছিল না। নারায়ণ কমলার দিকে তাকিয়ে একবার দেখে নিল, তারপর হারুকে বলল, কটা দিন ধৈর্য ধরুন, যদি এরপরও কমলা ঠিক না হয় তাহলে আমার চেনা একজন সাধক আছেন, আমি তাকে ডেকে নিয়ে আসব। কিন্তু কটা দিন ধৈর্য ধরা গেল না। সেই দিন রাতের কথা বলি। রাতে প্রত্যেকেরই শুতে সেদিন একটু দেরি হয়েছিল। রোজ সবাই ঘুমিয়ে পড়লেই নারায়ণ বিড়ি খায়, তারপর পুকুরে মুখ হাত পা ধুয়ে এসে ঘুমিয়ে পড়ে। সেদিন সন্ধ্যাবেলায় একটু বৃষ্টি হওয়ার জন্যই
বাতাস তখনও শীতল ছিল। লুকিয়ে থাকা ঝিঝি পোকার ডাক কানে আসছে। মাটিতে পড়া শুকনো পাতার উপর খচর মচর শব্দ করে এগোতে লাগলো নারায়ণ। পুকুরে গিয়ে চোখে মুখে জল দিল। খানিকটা অসাবধান হয়েই নারায়ণের চোখ গেল কমলার জানলার দিকে। সেদিকে দেখেই নারায়ণের চোখ ঠিকরে বেরিয়ে এলো। সেদিনও কমলার জানলা খোলা ছিল। ওর ঘরে হ্যারিকেনের মৃদু আলো জ্বলছিল। সেই আলোতে দেওয়ালে একটা ছায়া দেখতে পেয়েছে নারায়ণ। ছায়াটি একটি ঝুলন্ত দেহর। তার দুটো পা শূন্যে ছটফট করছে। নারায়ণ আর সময় নষ্ট না করে দৌড়ে বাড়ির ভিতরে গিয়ে কমলার দরজায় একটা লাথি মেরে দরজাটা ভেঙে দিল। দেখল কমলা গলায় গামছা পেঁচিয়ে ঘরের চাল লাগো একটি বাঁশে ঝুলে ছটফট করছে। কমলার জিভটা আস্তে আস্তে বেরিয়ে থুতনি অবধি নেমে এসেছে। চোখের মনি ঠিকরে বেরিয়ে আসছে। গলায় চাপ পড়ে গলার শিরা উপশিরা ফুলে উঠেছে। নারায়ণ একটুও দেরি না করে কমলার পা দুটো জাপটে ধরে উপরে তুলে ধরল। এতক্ষণ নারায়ণের দৌড়াদৌড়ি করার শব্দে বিমলা আর হারুর ঘুম ভেঙে গিয়েছিল। তারাও ছুটে এসে এই অবস্থা দেখে কিছুক্ষণ হতভম্ব হয়ে রইল। তারপর সবার চেষ্টায় কমলাকে নিচে নামানো হলো। কমলা ততক্ষণে জ্ঞান হারিয়েছে। নারায়ণের চেষ্টায় ঘণ্টা দুয়েক পর কমলার জ্ঞান ফিরল। প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমের পরেও কমলা একটি কথাও বলল না। ওর এই পদক্ষেপ নেওয়ার কারণ সবার কাছে অজানাই রইল। ইতিমধ্যেই কমলার এই কাণ্ডের জন্য গ্রামে কানাঘুষো ছড়িয়ে পড়ল যে কমলা আত্মহত্যা করার চেষ্টা করেছে। সবাই যখন কমলাকে নিয়ে চিন্তায় মশগুল, তখন একদিন নারায়ণ ঠিক করল এবারে সে নিজেই কমলার সঙ্গে কথা বলবে। একদিন নারায়ণ পুকুরের সামনে এসে দেখল কমলা চুপটি করে পুকুরের ধারের পেয়ারা গাছের তলায় বসে আছে। নারায়ণ দূর থেকে দেখেই বুঝল কমলা কাঁদছে। কিসের কষ্ট মেয়েটার মনের মধ্যে? কি চেপে রয়েছে মনের ভিতরে? এই কয়দিনে কমলা কারোর সঙ্গে কেন একটাও কথা বলেনি? কোনো মানুষ কি এতটা চুপচাপ থাকতে পারে যদি তার মনে কোনো যন্ত্রণা না থাকে? নারায়ণ ধীরে ধীরে পুকুরের কাছে গিয়ে কমলার সামনে বসল। নারায়ণকে বসতে দেখে কমলা নিজের চোখ মুছে ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কিছু বলবেন? কি আর বলবো, আমার কিছুই বলার নেই। কিন্তু আপনার কি কিছু বলার আছে যেটা আপনি চেয়েও কাউকে বলতে পারছেন না? কমলা মাথা নিচু করে রইল। তারপর ঝট করে মুখটা তুলে বলল, আচ্ছা নারায়ণবাবু, আপনি আমার বাবাকে বলেছিলেন যে প্রয়োজনে আপনি কোনো সাধু বাবাকে আমাদের বাড়িতে আনবেন। হ্যাঁ বলেছিলাম তো। আমার একটা অনুরোধ রাখবেন নারায়ণবাবু। কি অনুরোধ? সেই সাধু বাবার সঙ্গে আমাকে একটু দেখা করিয়ে দেবেন? নিশ্চয়ই। তাহলে আজই আমি বাবাকে আনতে বেরিয়ে পড়ছি। না না, আমি সবার সামনে সে কথা ওনাকে বলতে পারবো না। আমি যা বলবো তা অত্যন্ত আড়ালে বলতে হবে। সে তো বুঝলাম, কিন্তু আড়ালে কি করে? আজ বিকেলবেলায় বিমলা ওর সইয়ের বাড়িতে যাবে, রাতে ওখানেই থাকবে। আর বাবা তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তাহলে আপনি কি রাতের বেলা আমাকে নিয়ে সেই সাধু বাবার কাছে যেতে পারবেন? অত রাতে আপনি আমার সঙ্গে যাবেন? নারায়ণবাবু, আমি লোক চিনি।
আপনি যে আমার সুযোগ নেবেন না সে আমি জানি। এবার বলুন পারবেন কি না। সে তো পারবো, কিন্তু গিয়ে ফিরতে ফিরতে তো সকাল হয়ে যাবে, তখন তো এমনিতেই সব জানাজানি হয়ে যাবে। তারপর যদি আপনি আমার সাথে ছিলেন এ কথা রটে যায় তাহলে আপনার বিপদ বাড়বে। তাহলে এক কাজ করুন, আপনি বরং এক্ষুনি সেই সাধু বাবার কাছে চলে যান, তাকে এই গ্রামে নিয়ে এসে অন্য কোথাও রাখুন। রাতের বেলা আমাকে চুপি চুপি তার কাছে নিয়ে যাবেন। নারায়ণ বেরিয়ে পড়ল তখনই। এই গ্রামে সে যে পথে এসেছিল সেই পথেই ক্রোশখানেক রাস্তা হাঁটলে সেই শ্মশানের পথটা পড়বে, যেখানে নারায়ণ কিছুদিন সেই সাধু সঙ্গ করেছিল। আজ সেই শ্মশানে গিয়ে নারায়ণ দেখা পেল সেই সাধু বাবার। তাকে সমস্ত কথা জানিয়ে তাকে সঙ্গে করে নিয়ে গ্রামে ফিরে এলো। সেই জাগ্রত কালী মন্দিরের সামনেই সাধু কমলার অপেক্ষায় বসে রইলেন। নারায়ণ বাড়ি ফিরে কমলাকে জানিয়ে দিল যে কাজ হয়ে গেছে, এবারের অপেক্ষা শুধু গভীর রাতের। আজ সকাল থেকেই বৃষ্টির নামগন্ধ ছিল না, কিন্তু হঠাৎ শুকনো খটখটে রাত নিমেষের মধ্যে ঝড় জলপূর্ণ রাতে পরিণত হয়ে গেল। এ একেবারে অবিশ্বাস্য কাণ্ড। বিমলা ইতিমধ্যেই নিজের বন্ধুর বাড়িতে চলে গেছে। হারুও ঘুমিয়ে পড়েছে। দাওয়ায় বসে আছে কমলা, আর নারায়ণ পায়চারি করছে। ওরা অপেক্ষা করছে বৃষ্টি কমার, কিন্তু সেই দানবীয় হাওয়ার দাপট আর বৃষ্টির ঝাপটা ক্রমাগত বেড়েই চলেছে। কমলা অধৈর্য হয়ে বলল, নারায়ণবাবু, এইভাবে অপেক্ষা করা যাবে না। রাত বেশি হলে আমি আর আপনার সামনে থাকতে পারবো না। আমাকে বাধ্য হয়ে তখন ঘরে চলে যেতে হবে। আপনি আমার সাথে এখনই চলুন। এই এত বৃষ্টিতে আপনি আমার সাথে মন্দিরের কাছে যাবেন? তার চেয়ে বরং কাল। না 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 নারায়ণবাবু, তা সম্ভব নয়। আমাদের যা করার আজই করতে হবে। আমি জানি না আমার এই যন্ত্রণা থেকে আপনার ওই সাধু বাবা আমাকে মুক্তি দিতে পারবে কি না। আজই আমি শেষ চেষ্টা করব, তারপর যা হবে তাই মেনে নেব। কমলার এইসব উজ্জ কথা নারায়ণ বুঝতে পারল না, কিন্তু অযথা কৌতূহল দেখানো স্বভাব নারায়ণের ছিল না। কমলার কথা মতো ওই বৃষ্টির রাতেই ওরা দুজন বেরিয়ে পড়ল গ্রামের মন্দিরের উদ্দেশ্যে। ঝড় জলের রাত। বৃষ্টির পরিমাণ এতটাই বেড়েছে যে সামনের রাস্তাও ঠিকমতো দেখা যাচ্ছে না, মাঝে মাঝেই বাজ পড়ছে। নারায়ণ কমলার পিছনে পিছনে একটা ধার ঘেঁষে হাঁটছিল। কমলা একবার নারায়ণের দিকে তাকিয়ে বলল, এ কি করছেন নারায়ণবাবু? জানেন না ঝড় জলের রাতে ওরকম গাছের তলাতে হাঁটতে নেই। আপনি আপনি আমার পাশে এসেই হাঁটুন। নারায়ণ বাধ্য ছেলের মতো কমলার কথা শুনল। কিছুক্ষণ পর ওরা পৌঁছে গেল সেই গাছের নিচে। নারায়ণ দেখল সেই সাধু বাবা সেখানেই বসে ধ্যান করছেন। ঝড় জল বৃষ্টি হাওয়া বাজ এইসব সেই অটল সাধুকে একটুও টলাতে পারছে না। নারায়ণ আর কমলা সাধুর সামনে হাত জোর করে বসে পড়ল। সঙ্গে সঙ্গে সাধুটি নিজের চোখ খুললেন। চোখ খুলেই তিনি দেখলেন কমলার দিকে। সাধুর বিস্তারিত চোখ দেখে সেই ভয়ানক রাতে হাড় হিম হয়ে আসলো ওদের। সাধু চিৎকার করে বললেন, ওই মেয়ে, তোর পেছনে ওটাকে দাঁড়িয়ে, কাকে এনেছিস নিজের সঙ্গে? নারায়ণ কমলার পিছন দিকে কাউকে দেখতে পেল না। সাধু আবার বললেন, তুই সাথে করে তো একটা অপশক্তিকে নিয়ে এসেছিস রে। এ শক্তি যে তোর রূপে মুগ্ধ হয়েছে, এই যে তোকে এত সহজে ছেড়ে যাবে না মা। এ তো আর এমনি অমনি প্রেম না, এ হচ্ছে এক জিন। নারায়ণ আর কমলা চমকে ওঠে। তারা একে অপরের দিকে তাকায়।
তারপর কমলা সাধুর কাছে কাঁদতে কাঁদতে বলে, আমি খুব বিপদে পড়েছি গুরুদেব, আপনি আমার সাহায্য করুন। কয়েক মাস যাবৎ আমি ধ্বংস হয়ে যাচ্ছি গুরুদেব। গুরুদেব, আমার শরীরে যে আর কিছু নেই। থাকবে কি করে রে বেটি? জিনের সাথে সহবাস করা কি মুখের কথা? এই কথা শুনে নারায়ণের বিশ্ব ব্রহ্মাণ্ড যেন একবার তীর বেগে ঘুরে গেল। কমলা হাউ হাউ করে কাঁদতে লাগলো। সাধু এবার নরম সুরে কমলাকে জিজ্ঞাসা করলেন, কবে থেকে এই জিন তোর সঙ্গে আছে? অনেক দিন বাবা, আমার ঠিক মনে নেই। শুধু এইটুকু মনে আছে যে আমার এক পিসির বাড়ি থেকে ফেরার পরই আমার সাথে এই রকম ঘটনা ঘটতে থাকে। বৃষ্টি আচমকাই কমে এলো। মাঝে মাঝে বাজের ঝলকানি হলেও গর্জন তীব্র ছিল না। গুড়গুড় করে মেঘ ডাকছিল, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। সাধু বাবা বললেন, আমার সবটা খুলে না বললে আমি যে তোর সাহায্য করতে পারবো না মা। একটু মনে কর দেখি, তিসির বাড়িতে যাবার দিন থেকে তোর সাথে কি কি ঘটেছিল সব কিছু আমায় খুলে বল, তুচ্ছ কথাও বাদ দিবি না। কমলা চোখ মুছে নারায়ণের দিকে অসহায় ভাবে তাকালো। নারায়ণ উঠে চলে যাচ্ছিল, কিন্তু সাধু বাবা বললেন, নারায়ণ তুই বস, তোকে ছাড়া ওই মেয়েকে উদ্ধার করা যাবে না। এই মেয়ে, তুই যা বলবি ওর সামনেই বল। নারায়ণ পুনরায় নিজ স্থানে বসে পড়ল। কমলা বলতে শুরু করল, আজ থেকে কয়েক মাস আগে আমার এক দুঃসম্পর্কের পিসির বাড়িতে আমাদের পৌষ পার্বণের নিমন্ত্রণ ছিল। আমি, বাবা আর আমার বোন ওখানে গিয়েছিলাম। যাওয়ার পর থেকে আমি বাড়িতেই ছিলাম। সেই সব সময় সাধারণভাবেই কেটেছে, কিন্তু বিপদে পড়লাম ফিরে আসার দিন। কোনো গরুর গাড়ি আমাদের রাতের বেলা নিয়ে আসতে চাইল না। পৌষ পার্বণের সময় মিষ্টির দোকানে বিক্রি বেশ ভালোই হয়, তাই বাবা জেদ ধরে বসলো যে বেরোতে হলে সেই দিন রাতেই বেরিয়ে পড়তে হবে। পরের দিন যে করেই হোক তাকে সকাল সকাল মিষ্টির দোকান খুলতেই হবে। কোনো রকমে বেশি টাকা দিয়ে একটা গরুর গাড়ির ব্যবস্থা করা হলো। আমরা তিনজনা গাড়িতে উঠে বসলাম। গরুর গাড়িতে উঠে বসেই আমরা গাড়ির চালকের থেকে জানতে পারলাম যে এই গ্রামের বাইরের দিকে একটা কবরস্থান পড়ে। সেই জায়গাটার নাকি বেশ বদনাম আছে। ওখানে রাতের বেলা অনেকেই নাকি অলৌকিক কিছু দেখতে পায়, তাই রাতে কেউ ওই পথ দিয়ে যেতে চায় না। কিছুক্ষণ পর সেই কবরখানাটা চোখের সামনে দেখতে পেলাম। একেবারে সাদামাটা জায়গা, সেখানে ভয়ের কোনো বিষয় আমার চোখে পড়ল না। এমন সময় হঠাৎ গরুগুলো দাঁড়িয়ে পড়ল। অনেক চেষ্টা করার পরও চালক গরুগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারল না। অগত্যা আমরা গরুর গাড়ি থেকে নেমে এলাম। আমার বাবা চালকের সঙ্গেই দাঁড়িয়ে কথা বলছিল, আর আমার বোন ওই গরুগুলোকে আদর করছিল। আমি দাঁড়িয়েছিলাম গরুর গাড়ির পিছন দিকে। হঠাৎ আমার পায়ে কিছু একটা ঠেকলো। নিচু হয়ে জিনিসটা তুলে নিয়ে দেখলাম একটা কাঁচের শিশি। নাকের কাছে নিয়ে সেটা শুঁকে দেখলাম এটা কোনো আতরের গন্ধ। আমি সেভাবে কোনোদিনও আতর মাখিনি, তবুও বলতে পারি এই রকম অদ্ভুত সুন্দর গন্ধযুক্ত আতর যেন পৃথিবীর শ্রেষ্ঠ গন্ধগুলিকে একসাথে মিশিয়ে তৈরি করা হয়েছে। আমি লোভ সামলাতে পারলাম না।
এদিক ওদিক দেখে শিশি থেকে নিজের বুড়ো আঙ্গুলের সাহায্যে নিজের কানের পাশে একটু আতর বের করে মাখলাম। গন্ধটা আমার এতটাই ভালো লাগলো যে আমি শাড়ির আঁচলে আতরের ওই শিশিটা বেঁধে নিলাম। কিছুক্ষণ পর গরুগুলো শান্ত হতে আমরা এগিয়ে পড়লাম গ্রামের দিকে। সেই দিন রাত থেকেই আমার সঙ্গে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করলো। প্রথম কয়েকদিন ভাবতাম যে আমি স্বপ্ন দেখছি, কিন্তু কিছুদিন পর আমি বুঝতে পারলাম যা আমি দেখছি সেটা সত্যিই আমার সঙ্গে হচ্ছে। আমি স্পষ্ট অনুভব করতাম রাতের বেলা কেউ আমার ঘরে প্রবেশ করে। সে যে কোথা দিয়ে প্রবেশ করে সেটা বুঝতে পারতাম না। আমি চেষ্টা করেও চোখ খুলতে পারতাম না। আমার বিনুনি করে বাঁধা চুল কেউ যেন আলতো হাতে খুলে দিত। শুনতে পেতাম সেই আতরের শিশি খুলে কেউ আমার গলায়, আমার বুকে সেই আতর ছিটিয়ে দিত। তারপর আমার শরীরের ঘ্রাণ নিয়ে যেত। তার নিঃশ্বাসের শব্দ শুনে আমার খুব ভয় করত। তারপরে শুরু হতো অত্যাচার। যন্ত্রণায় আমার সারা শরীর ছিঁড়ে যেত। যতক্ষণ না ভোরবেলায় পাখিদের আওয়াজ শুনতে পেতাম ততক্ষণ আমি চোখ খুলতে পারতাম না। আর ততক্ষণই চলতো আমার সাথে সেই অমানবিক আচরণ। তারপর যেই আমি চোখ খুলতাম সামনে কাউকে দেখতে পেতাম না। অনেক দিন সহ্য করার পর আর যখন একেবারেই সহ্য করতে পারলাম না তখন আত্মহত্যা করার চেষ্টা করলাম। নারায়ণবাবু আমায় বাঁচালেন, কিন্তু এই কাণ্ড যদি ক্রমাগত আমার সঙ্গে হতে থাকে তাহলে তো আমি আর বাঁচতে পারবো না। কদিন পর আমার বিয়ে। শ্বশুর বাড়িতে যদি এই সব কাণ্ড হয় সবাই তো আমাকেই ভুল বুঝবে। বিশ্বাস করুন, আমি এখনো বুঝতে পারছি না আমার অন্যায়টা কোথায়। কে আমার সাথে এরকম আচরণ করে আমি কিচ্ছু জানি না। যদি আপনিও আমায় রক্ষা না করেন তাহলে আমি আজই গলায় দড়ি দেব, আর না হলে গলায় কলসি বেঁধে জলে ডুব দেব। অবিশ্বাস্য হলেও নারায়ণ কমলাকে বিশ্বাস করল। কমলার ঘরে সেই দিন রাতে যে পুরুষের ছায়া ও দেখেছিল সেটা ছিল ওই জিনেরই। সাধু বাবা নিজের জায়গা থেকে উঠে কমলার কাছে এসে ওর মাথায় হাত দিয়ে বললেন, রাস্তা থেকে কুড়িয়ে সেই আতর মাখা তোর উচিত হয়নি মা। এইবারে তুই হাজার চেষ্টা করে ওকে তোর থেকে দূরে করতে পারবি না। ওই শিশিটা তো এখন আমার সঙ্গেই আছে। যদি শিশিটা ভেঙে ফেলি তবুও কি মুক্তি পাবো না? সেখানে তোর বিপদ বাড়বে বই কমবে না। জিন নিজেও চাইবে সেই শিশি ভেঙে ফেলতে, যাতে ও সারা জীবনের মতো তোর সঙ্গে জুড়ে যেতে পারে। মুক্তি পেতে হলে তোকে আবার সেখানে যেতে হবে। কোথায় যাব বাবা বলুন? সেই কবরখানায় যাবি যেখানে তুই ওই আতরের শিশিটা কুড়িয়ে পেয়েছিলিস। সেখানে গিয়ে কি করব বাবা? সেই সব আমি নারায়ণকে কাল সকালে বলে দেব। আমার পরিচিত এক সুফি সাধক আছেন, তার সাথে আমায় একবার কথা বলতে হবে। সব লোকের চিকিৎসা এক হয় না। এই সমস্যার পাকাপাকি সমাধান আমার জানা নেই, সেটা জানতে আমার একটু সময় লাগবে। সাধু বাবা 4টি মন্ত্রপুত তাবিজ কমলার হাতে দিয়ে বললেন, এর মধ্যে 2টো তাবিজ নিজের বাবা আর বোনকে পরিয়ে দিবি, আর 2টো তাবিজ তুই আর নারায়ণ ধারণ করবি। জিন তোকে কাছে না পেলে তোর বাবা বা বোনের উপর আক্রমণ করতে পারে। ঠিক তেমন ভাবেই নারায়ণ যেহেতু তোকে বাঁচাতে চাইছে, তাই ওকেও জিন ছাড়তে চাইবে না। তাই তোরা সবাই এই তাবিজ ধারণ করে নিবি। মনে রাখবি, সকালবেলা স্নান সেরে এই তাবিজ ধারণ করতে হবে। কিন্তু একটা কথা মনে রাখিস, এই তাবিজ ধারণ করার 3 দিনের মধ্যেই তোদের কাজ সম্পন্ন করতে হবে।
না হলে 3 দিন পর এই তাবিজের গুণ নষ্ট হয়ে যাবে। তখন সেই জিন কিন্তু তোদের কাউকে ছাড়বে না। বাকি কথা আমি কাল নারায়ণকে বলে দেব। এখন যা, এখন তোরা যা, আমি ধ্যানে বসবো। কমলা তাবিজ নিয়ে বাড়ি ফিরে এলো। তারপর বিমলা আর হারুকে এই ব্যাপারটা জানাতেই হলো। এই কথা শুনে ওরা ভীষণ ভয় পেয়ে গেল। হারু নারায়ণের হাত ধরে বলল, বাবা, তুমি যে করেই হোক আমার মেয়েটাকে উদ্ধার করো। সাধু বাবা যা বলছেন তাই করো। সেদিন সকালেই সাধু বাবার কথা মতো সবাই সেই তাবিজ ধারণ করল। নারায়ণ এর মধ্যেই একবার সেই সাধু বাবার সঙ্গে কথা বলে এলো। ওই কবরস্থানে যাওয়ার পর যে কি করতে হবে সেই সমস্ত প্রক্রিয়া সাধু বাবা নারায়ণকে বলে দিলেন। দুপুরবেলা নারায়ণ আর কমলা গরুর গাড়িতে করে বেরিয়ে পড়ল সেই কবরস্থানের দিকে। নারায়ণ আর কমলা যখন গরুর গাড়িতে উঠে বসল, তখন কমলার থেকে নারায়ণ সেই আতরের শিশিটা চেয়ে নিল। কমলা সেটা নারায়ণের হাতে দিয়ে জিজ্ঞাসা করেছিল যে এই জিনের হাত থেকে মুক্তি পাওয়ার কি ধরনের উপায় সেই সাধু বাবা তাকে বলেছেন। নারায়ণ কিন্তু কমলার এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি। মনে মনে নারায়ণেরও বেশ চিন্তা হচ্ছিল, যদি সাধু বাবার কথা মতো সেই প্রক্রিয়া সে না করতে পারে তাহলে কমলাকে বাঁচানোর আর দ্বিতীয় উপায় থাকবে না। ওদের গ্রাম থেকে সেই কবরখানার পথ মাত্র 3 ঘন্টার। আজ সেই পথ কিছুতেই যেন পুরো হচ্ছে না। গরুর গাড়ি একেবারেই ঢিকির ঢিকির গতিতে চলছে। মাঝে মাঝেই রাস্তার খানাখন্দ আর পাঁকে গরুর গাড়ি আটকে যাচ্ছে। সেই গাড়ি ঘুরিয়ে নিয়ে অন্য পথ দিয়ে কবরখানার দিকে যেতে হচ্ছে। এই করতে করতে প্রায় 6 ঘন্টা কেটে গেল। ওরা কেউ নিজের গন্তব্যে পৌঁছতে পারল না। গরুর গাড়ির চালক একটা সরাইখানার সামনেই গাড়ি থামিয়ে বলল, বাবু, এখানে দাঁড়াতে হবে। গাইগুলো বড় থকে গেছে, একটু বিশ্রাম না নিলে ওরা চলতে পারবে না। অগত্যা ওদের থামতে হলো। সরাইখানার মালিক সেখানে মেয়েদের থাকার ব্যবস্থা রাখেনি। এমতাবস্থায় কমলাকে একা রাখা যায় না। মনে হয় না কাল সকালের আগে ওরা বেরোতে পারবে। তাই জন্য নারায়ণ আর কমলা সরাইখানার বাইরেই একটা গাছের গোড়ায় বসে রইল। ক্লান্ত শরীরে সেই গাছতলায় কমলা ঘুমিয়ে পড়ল। নারায়ণ কিন্তু শুল না, সজাগ দৃষ্টিতে চারিদিকে নজর রাখল। কমলা, উঠে পড়ুন। শুনছেন কমলা? কমলা ঘুম চোখ খুলে দেখল সামনে নারায়ণ দাঁড়িয়ে আছে। উঠে বসল কমলা। এখনো তো রাত কেটে ভোর হয়নি, তাহলে নারায়ণ এরকম ভাবে ডাকছে কেন? নারায়ণ বলল, তাড়াতাড়ি চলুন, আমাদের বেরোতে হবে। সে কি এত রাতে? গরুর গাড়ির মালিক বলল গরুগুলো এখন ঠিক আছে, তাই আমাদের বেরিয়ে পড়তে আর কোনো বাধা নেই। আপনার যদি ঘুম পায় তাহলে আপনি গাড়িতেই ঘুমিয়ে পড়বেন। এখন চলুন, আর দেরি করবেন না। কমলা নারায়ণের সঙ্গে এগিয়ে যেতে লাগলো গরুর গাড়ির দিকে। নারায়ণ কমলার আগে আগে হাঁটছিল। তারপর কমলাকে উদ্দেশ্য করে বলল, আপনার ওই তাবিজটা আমায় খুলে দিন। এখনই? হ্যাঁ, গুরুদেব তাই বলেছিলেন। কমলা হাত থেকে তাবিজটা খুলতে লাগলো, কিন্তু হঠাৎ করেই তাবিজের সুতোয় গিঁট পড়ে গেল। নারায়ণ বলল, কি হলো, তাড়াতাড়ি খুলুন। দেখুন না, তাবিজে গিঁট পড়ে গেছে, আপনি একটু সাহায্য করুন না। এ কি বলছেন? আপনার হাতে বাঁধা তাবিজ আমি আপনার গায়ে হাত দিয়ে খুলব? বিপদের সময় অত ছেলে মেয়ে বিচার করলে হয় না, যা বলছি তাই করুন। নারায়ণ এবারে যে কথাটা বলল
সে কথাটা কমলা নারায়ণের থেকে আশা করেনি। সেই রকম কথা কোনোদিন নারায়ণ বলতে পারে না। কেন রে হারান জাতি, অন্য মরদের ছোঁয়া বেশি ভালো লাগে নাকি? কমলা চমকে নারায়ণের দিকে তাকালো। নারায়ণের জ্বলন্ত চোখ দুটো কমলা এর আগে কখনো দেখেনি। হাতের তাবিজটা শক্ত করে ধরে কমলা বলল, কে তুমি? নারায়ণের মুখে পৈশাচিক হাসি দেখা দিল। তারপর বলল, আমি তোর পীড়িতের লোক রে। তুই এই তাবিজ দিয়ে আমাকে আটকাবি? কমলার সামনে ধীরে ধীরে নারায়ণের রূপটা পাল্টে যাচ্ছিল। আর দেরি না করে কমলা পিছন দিকে ছুটতে লাগলো। দৌড়াতে দৌড়াতে কমলা মাঝে মাঝে পিছন ফিরে দেখল নারায়ণের রূপ নেওয়া সেই জিন হাওয়ায় ভাসতে ভাসতে ওর দিকে এগিয়ে আসছে। কমলা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলো। এমন সময় ওর শাড়ি পায়ে পেঁচিয়ে কমলা ছিটকে পড়ল একটি ডোবায়। তাবিজ টানাটানি করার জন্য সামান্য ঢিলে হয়ে এসেছিল। তার উপর ডোবায় পড়ার সঙ্গে সঙ্গে কমলার তাবিজ হাত থেকে খুলে পড়ে গেল। সেই সঙ্গেই কমলার মনে হলো কেউ যেন কমলার পা ধরে টেনে নিচ্ছে নিচের দিকে। কমলা সাঁতার জানে, তবুও সামান্য ডোবা এসে হাবুডুবু খেয়ে যাচ্ছে। কমলার চোখে মুখে জল ঢুকে যাচ্ছে, হাঁসফাঁস করছে কষ্টে। এমন সময় কমলার হাত ধরে একজন ওপরের দিকে টানলো। অন্ধকারেও কমলা সেই মানুষটাকে চিনতে পারল। সেই নারায়ণ। নারায়ণের হাতে তাবিজ ছিল, তাই ওর ছোঁয়াতেই কমলার পা সেই জিন ছেড়ে দিল। নারায়ণ টেনে কমলাকে পাড়ে তুলল। কাঁদতে কাঁদতে নারায়ণকে সমস্ত কথা বলল কমলা। নারায়ণ সব শুনে বলল, আমায় গুরুদেব এই ব্যাপারটা বলেছিলেন, জিন যে কারোর রূপ ধরে সামনে এসে ছলনা করতে পারে। আমার সতর্ক থাকা উচিত ছিল, কিন্তু একটু দরকারেই আমি আপনাকে ছেড়ে সরাইখানার ভিতরে গিয়েছিলাম। ফিরে এসে দেখলাম আপনি নেই। এদিক ওদিক খুঁজলাম আপনাকে, তখনই হঠাৎ আপনার চিৎকার শুনে আমি এদিকে এসে দেখলাম ডোবার মধ্যে পড়ে আপনি ছটফট করছেন। এরপর ভোর হলো, কিন্তু অনেক খোঁজা সত্ত্বেও কমলার হাতের তাবিজ আর খুঁজে পাওয়া গেল না। নারায়ণ শেষ অবধি নিজের হাতের তাবিজ খুলে দিয়ে কমলাকে পরিয়ে দিল। কমলা বলল, আপনার তাবিজ আমি পড়লে আপনি কি করে সুরক্ষিত থাকবেন নারায়ণবাবু? এই মুহূর্তে আমার থেকে বেশি সুরক্ষার প্রয়োজন আপনার। চলুন এখনই বেরিয়ে পড়ি। এমনিতেই একদিন কেটে গেছে, হাতে রয়েছে আর 2 দিন। এর মধ্যেই আমাদের কাজ শেষ করতে হবে। নারায়ণ আর কমলা আবার রওনা দিল সেই কবরস্থানের উদ্দেশ্যে। ভোরবেলা গরুর গাড়ি করে ওরা বেরিয়ে পড়ল, কিন্তু মাঝপথে একটি ফাঁকা রাস্তায় হঠাৎ গরু দুটোই বিগড়ে গেল। রীতিমতো ছটফটানি শুরু করল। নারায়ণ আর কমলা সাবধানে গরুর গাড়ি থেকে নামল। গাড়ির চালকও কিছুতেই গরুগুলিকে বশ করতে পারল না। হঠাৎই গরুগুলি নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। গরুর গাড়ির চালক মাথায় হাত দিয়ে বসে বলল, সর্বনাশ হয়েছে বাবু, খেন্তি আর মেন্তিসে মরে গেল। ওরা তো সুস্থই ছিল বাবু, কি করে হলো এসব? কি করে যে এসব হলো সেটা বুঝতে নারায়ণ আর কমলার বাকি নেই। সেই ফাঁকা রাস্তায় অন্য কোনো যানবাহন ওরা দেখতে পেল না। অগত্যা তাদের হেঁটে এখন সেই কবরস্থানে পৌঁছতে হবে। আর হেঁটে সেখানে যেতে হলে যে কত সময় লাগবে সেই ধারণা ওদের নেই। তার উপর কমলা পায়ে হাঁটা পথে রাস্তা চেনে না। গোদের ওপর বিস্ফোরা এই যে তাবিজও ওদের কাছে একটা রয়েছে, কিন্তু এখন এসব ভেবে লাভ নেই। পথে যেতে যেতেই দুশ্চিন্তা করা যাবে, কিন্তু এখানে থেমে গেলে হবে না। সকাল থেকে বিকেল হয়ে গেল,
তখনও সেই স্থানে ওরা পৌঁছতে পারল না। এইরকম হাঁটতে হাঁটতেই সন্ধে হলো। এবারে ওদের পথে একটা জঙ্গল পড়ল। সেই জঙ্গলে প্রবেশ করেই কমলা বলল, এই জঙ্গলটা আমার চেনা। এই জঙ্গল থেকে সেই কবরস্থান বেশি দূরে নয়, পূব দিকে গেলেই পৌঁছে যাব। কিন্তু এত রাতে কোনটা পূব দিক কোনটা পশ্চিম কিছুই তো বুঝতে পারছি না। এই জঙ্গলে কি কোনো হিংস্র জন্তু জানোয়ার আছে? না না, সেরকম কিছু তো শুনিনি। তাহলে আর বেশি দূরে গিয়ে কাজ নেই, এখানেই বসুন। সূর্য উঠলে সেই দিক ধরে যাওয়া যাবেক্ষণ। নারায়ণ জঙ্গলের কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসে আগুন জ্বালিয়ে নিল। পথে এত ধকলের জন্যই ওদের ঘুম পেয়ে গেল। ওরা দুজনেই কিছু দুশ্চিন্তামূলক আলোচনা করতে করতে গভীর ঘুমে আচ্ছন্ন হল। নারায়ণের ঘুম ভাঙল বিভৎস একটা চিৎকারে। ধর্মর করে উঠে বসল নারায়ণ। ওদের জ্বালিয়ে রাখা আগুনটা ততক্ষণে নিভে গেছে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। আবারও নারায়ণ শুনতে পেল ওর নাম ধরে ডাকছে কমলা। কমলা কি আবার কোনো বিপদে পড়ল? নারায়ণ ৭-৫ না ভেবে সেই ডাক যেদিক থেকে আসছে সেদিকে ছুটে গেল। আগুন জ্বললে সেই আলোতে নিশ্চয়ই নারায়ণ খেয়াল করত ওর সামনে বসে থাকা কমলাকে। তখনও সে অঘরে ঘুমোচ্ছে। তাহলে কার ডাকে সাড়া দিয়ে নারায়ণ ছুটে গেল জঙ্গলের গভীরে। নারায়ণও এই দিক থেকে চিৎকার করে বলল, কমলা, আপনি চিন্তা করবেন না, আমি আসছি। জঙ্গলের আরো গভীরে প্রবেশ করল নারায়ণ। হঠাৎ নারায়ণের পিঠে কেউ হাত রাখল। নারায়ণ পিছনে ফিরে দেখল পিছনে দাঁড়ানো প্রাণীটি আর যেই হোক কোনো মানুষ নয়। একটা বিরাট লম্বা ছায়ামূর্তি, যার মুখ দেখা যাচ্ছে না, শুধু অনুভব করা যাচ্ছে তার উচ্চতা কম করে 2 তলার সমান। নারায়ণের হাতে তাবিজ নেই, সুতরাং সেই ছায়ামূর্তি নারায়ণকে ধরাশায়ী করতে একটু সময় লাগলো না। নারায়ণের গলা টিপে সে শূন্যে তুলে ধরে বলল, আমার আর কমলার থেকে তুই আমায় আলাদা করবি? তোকে কেমন ভাবে শেষ করি দেখ। এমন সময় হঠাৎ কমলার কণ্ঠস্বর ভেসে এলো, ছাড়, ছেড়ে দে ওকে, শেষবারের মতো বলছি, ওকে ছেড়ে দে। জিন কমলার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। ওর হাতের বাঁধন নারায়ণের গলায় আরো চেপে বসল। কমলা নারায়ণের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, নারায়ণ বাবু, এটা ধরুন। এই বলেই নারায়ণের দিকে নিজের হাতের তাবিজটা ছুঁড়ে দিল কমলা। নারায়ণ সেটা বাঁ হাত দিয়ে ধরে নিজের গলায় চেপে বসা জিনের হাতে সেটা ছুঁয়ে দিতেই জিন চিৎকার করে নারায়ণকে ছেড়ে দিল। নারায়ণ আর কমলা ছুটতে শুরু করলো। ওদের পিছনে ছুটে এলো সেই জিন। এমন সময় কমলা চিৎকার করে বলল, নারায়ণ বাবু, এটাই সেই জায়গা। দেখুন, আমরা অজান্তেই কবরস্থানে চলে এসেছি। এবারে তাড়াতাড়ি সাধু বাবা যা বলেছেন সেটা করুন। তখনও জিনের হাসির শব্দ নারায়ণের কানে আসছিল। তাড়াতাড়ি নিজের কোঁচর থেকে সেই আতরের শিশিটা বের করার চেষ্টা করলো, কিন্তু এ কি? কোথায় সেই আতরের শিশি? চিৎকার করে হেসে উঠল সেই জিন। নারায়ণের পায়ের কাছে পড়ে ভেঙে গেল সেই আতরের শিশি। কখন জিন সেই শিশি নারায়ণের কোঁচর থেকে বের করে নিয়েছিল সেটা নারায়ণও বুঝতে পারেনি। জিনের তীব্র হাসির সঙ্গে মিলিয়ে এলো রাতের অন্ধকার। পূব আকাশে সূর্য দেখা দিল।
ফাঁকা ধু ধু করছে কবরস্থান। কোথাও কেউ নেই। মাঝে বসে রয়েছে কমলা আর নারায়ণ। কমলা স্থির দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলল, নারায়ণবাবু, আপনি চলে যান। গ্রামে ফেরত গিয়ে বাবাকে বলে দেবেন তার মেয়ে আর ফিরে আসবে না। সাধু বাবা বলেছিলেন ওই শিশি সাবধানে রাখতে, কারণ জিন নিজেও চাইবে সেটা ভাঙতে, যাতে ওকে কোনোভাবেই আর আমার থেকে আলাদা না করা যায়। আর জিন সেটাই করল। আর কিছু করার নেই। আজ রাতের পর তাবিজও কোনো কাজে লাগবে না। আপনি এখনই ফিরে যান। আমার বিশ্বাস জিন আমায় পেয়ে গেলে আপনাদের আর কোনো ক্ষতি করবে না। আমার হাতের তাবিজখানা খুলে আপনি নিজে পড়ে নিন। নারায়ণ এবার সামান্য ধমকের সুরে বলল, আপনি দয়া করে একটু চুপ করবেন, আমায় একটু ভাবতে দিন। কমলা আর কোনো কথা বলল না। সময় যেন ঝড়ের গতিতে বেরিয়ে গেল। দিনের বেলা কমলাকে যতটা শক্ত মনে হল, যত রাত বাড়ল কমলাকে দেখে ততই ভীত মনে হচ্ছিল। বিকেল শেষে যখন সন্ধ্যা হল, তখন কমলার হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। আজ ওর কপালে কি আছে সেটাও সত্যি জানে না। এমন সময় নারায়ণ ওকে বলল, আপনি সকালে কি বলেছিলেন আমায়? কমলা নারায়ণের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, কি বলেছিলাম বলুন তো? বলেছিলেন আপনার তাবিজটা আমায় দিয়ে দেবেন। ও হ্যাঁ, মনে পড়েছে। আপনি তো নিতে চাইলেন না। এখন চাইলে দেবেন? কমলা অবাক হয়ে চেয়ে রইল নারায়ণের দিকে। নারায়ণ স্পষ্ট দেখল কমলার চোখে জল এলো। কমলা নিজের হাতে তাবিজ খুলে নারায়ণকে দিয়ে দিল। নারায়ণ তাবিজটা নিজের হাতে পড়তে পড়তে বলল, দেখুন, আপনার বাবাকে কথা দিয়ে এসেছি, আপনাকে একা ছাড়ব না, তাই শেষ অবধি আপনার সঙ্গে থাকব। কিন্তু নিজের প্রাণের ঝুঁকি নিতেও তো ভয় করে। কোনো দোষই করিনি, শুধু সাহায্য করতে গিয়ে মারা যাব, সেটা বেজায় বোকামি হবে। ঠিক বলেছেন। আমার আর তাবিজে কিছু হবে না। ও আপনিই রাখুন। আজ অমাবস্যা। নিকষ কালো অন্ধকারে কবরখানা একেবারে ঢেকে যাচ্ছে। নারায়ণ কিছু কাঠ কুড়িয়ে এনে আগুন ধরালো। বেশ গভীর রাতে হঠাৎ শুরু হলো ঝড়। নারায়ণ লক্ষ্য করল ঝড় তো হচ্ছে, কিন্তু গাছের পাতা একটুও নড়ছে না, নিভছে না আগুন। কমলাও সেটা লক্ষ্য করে বলল, বিপদ ঘনিয়ে এসেছে নারায়ণবাবু, এখনো সময় আছে, চলে যান। এমন সময় শোনা গেল সেই অস্বাভাবিক গম্ভীর কণ্ঠস্বর, কমলা, ও কমলা, এসো আমার কাছে। আজ তোমায় একেবারের জন্য আমার সঙ্গে নিয়ে যাব। কেউ আটকাতে পারবে না আমাদের। কমলা কাঁকিয়ে কেঁদে উঠল। কবরস্থান কাঁপিয়ে জিন এগিয়ে আসছে কমলার দিকে। তার এক একটা পায়ের শব্দে যেন ছোটখাটো একটা ভূমিকম্প সৃষ্টি হচ্ছে। কমলা নিজের হাঁটুর মধ্যে মাথা গুঁজে জুবুথুবু হয়ে বসে কাঁদতে লাগল। নারায়ণ কমলার সামনে দাঁড়িয়ে স্পষ্ট দেখল কমলার পিছন দিক থেকে একটি কালো ছায়া ধীরে ধীরে তৈরি হয়েছে। যে ছায়া গতকাল তার গলা টিপে ধরেছিল, সেই রকমই একটি লম্বা কালো ছায়া। সে ধীরে ধীরে কমলার শরীরের দিকে নেমে আসছে। চারিদিকের হাওয়ার সঙ্গে ভেসে আসছে গগনভেদী হাসি।
ঠিক এমন সময় নারায়ণ শুরু করলো একটি অজানা ভাষায় মন্ত্রপাঠ। এই ভাষা কমলা জানে না, কিন্তু এই মন্ত্র পাঠ শুনে চটে গেল জিন। কমলা থর থর করে কাঁপছিল। সেই জিন নারায়ণের দিকে হাওয়ার গতিতে ধেয়ে গেল, কিন্তু নারায়ণের হাতের তাবিজের জন্য সে নারায়ণকে ছুঁতে পারল না। নারায়ণের মন্ত্র পাঠ যতই তীব্র হচ্ছে, জিনের চিৎকারও গগন ভেদ করে দিচ্ছে। বিস্ফারিত চোখে কমলা নারায়ণের দিকে তাকিয়ে রইল। নারায়ণ নিজের হাতের তাবিজ খুলে কমলার দিকে ছুঁড়ে দিতেই কমলা নিমেষের মধ্যে সেই তাবিজ নিজের বুকে চেপে ধরল। জিন এগিয়ে গেল নারায়ণের দিকে, কিন্তু নারায়ণ নিজের গলা থেকে একটি মালা বের করল, যে মালায় নিচের দিকে লকেটের মতো ঝুলছিল সেই আতরের শিশি। কমলা সেই দৃশ্য দেখে একেবারে অবাক হয়ে গেল। নারায়ণ এবারে হুঙ্কার দিয়ে বলে উঠল, ছলনা কেবল তুই করতে পারিস, আমি পারি না। যে আতরের শিশি তুই আমার থেকে নিয়ে ভেঙে দিয়েছিলি, সেটা তো আসল ছিলই না। আসল শিশি বরাবরই আমার গলায় ছিল। এরকম কিছু একটা আন্দাজ করে গুরুদেব আমাকে সবটা শিখিয়ে দিয়েছিলেন। সব কিছু হয়েছে আমাদের পরিকল্পনা অনুযায়ী। আসলে এই অমাবস্যার রাত ছাড়া তোকে ধ্বংস করা যেত না। গুরুদেব আমাকে সেটাও বলে দিয়েছিলেন। আজ তোর নোংরা খেলা চিরদিনের মতো শেষ করব, আমি শেষ করে দেব। নারায়ণ আবার শুরু করলো মন্ত্রপাঠ। ধীরে ধীরে সেই আতরের শিশির মুখের ঢাকনা খুলে ফেলল নারায়ণ। কালো অবয়বটি চিৎকার করতে করতে কালো ধোঁয়ায় পরিণত হলো। তারপর সেটি আস্তে আস্তে নারায়ণের হাতে ধরা সেই বোতলের মধ্যে চিৎকার করতে করতে ঢুকে যেতে লাগলো। সম্পূর্ণ কালো ধোঁয়া সেই বোতলের মধ্যে ঢুকে যেতেই নারায়ণ সেই বোতলের মুখটা ঢাকনা দিয়ে তাড়াতাড়ি বন্ধ করে দিল। তারপর চিৎকার করে কমলাকে বলল, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো ওইখানে জ্বলন্ত একটা কাঠ তুলে নিয়ে তাড়াতাড়ি এক হাত গর্ত খুঁড়ে দাও। কমলা বিনা বাক্য ব্যয়ে কাঠের সাহায্যে এক হাত গর্ত খুঁড়ে নিল। নারায়ণ কমলার হাত থেকে সেই পোড়া কাঠ এবং সেই তাবিজ আর সঙ্গে আতরের শিশি ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিতে দিতে মন্ত্র পাঠ শুরু করল। সম্পূর্ণ মাটি চাপা দিতে কোনো অজানা কারণেই নারায়ণের অনেকটা সময় লাগলো, কিন্তু তবুও হার মানল না সে। মন্ত্র পাঠ করতে করতে সম্পূর্ণ মাটি চাপা দিয়ে দিতেই চারিদিকের দুরন্ত হাওয়া এক নিমেষেই বন্ধ হয়ে গেল। এইসব অলৌকিক ঘটনা কমলার মনে এতটাই প্রভাব ফেলেছিল যে নারায়ণের কাজ সম্পন্ন হতে কমলা নিজের জ্ঞান হারাল। কমলা, কমলা উঠে পড়ো। ভোরের আলো কমলার মুখে পড়ল। নারায়ণের ডাকে ঘুম চোখ খুলে কমলা আবারও ধর্মড় করে উঠে বসল। তারপর প্রশ্ন করল, কে তুমি? জয় শিব শম্ভু, আমি নারায়ণ। ভয় পেও না, কারণ যাকে ভয় পাচ্ছ সে আর কোনোদিনও তোমার ক্ষতি করতে পারবে না। তুমি তুমি ঠিক আছো তো? বাপের ভাগ্যি ভালো যে গুরুদেবের বলা ওই অজানা ভাষার মন্ত্র আমি মুখস্থ করতে পেরেছিলাম, না হলে আর ঠিক থাকতে হতো না। এই প্রথম কমলা নিশ্চিন্তের হাসি হাসল। সেই দিনই দুপুরবেলা নারায়ণ কমলাকে নিয়ে ওদের গ্রামে ফিরে এলো। প্রথমেই তারা সেই মন্দিরের কাছে গিয়ে সাধু বাবার আশীর্বাদ নিল। তারপর গ্রামে এসে ওরা জানতে পারল এতদিনে সবার কাছে সব খবর চলে গেছে। কমলা যে জিনের কবলে পড়েছিল আর সেই কবল থেকে উদ্ধার পাওয়ার জন্য যে 3 রাত নিজের বাড়ির বাইরে ছিল, এই সব খবরই সবাই জেনে গেছে। হারু মেয়েকে সশরীরে পেয়ে খুব খুশি হল। বিমলাও ছুটে দিদিকে জড়িয়ে ধরল। এর
পরের ঘটনা খুবই দ্রুততার সাথে ঘটেছিল, তাই আমিও সেটা তাড়াতাড়ি বলে দিচ্ছি। কমলা যে জিনের কবলে পড়েছিল তার জন্য কমলাকে তীব্র অপমান করে ওর হবু স্বামী বিয়ে ভেঙে দিল। অন্যদিকে এই একই কারণে গ্রামেও কমলার চরিত্রের ওপর নানান প্রশ্ন ওঠে। হারুকে তৎক্ষণাৎ প্রায় একঘরে করে দেওয়া হয়। গ্রামের লোকেরা কেউ বুঝতেই পারল না যে কমলার এই বিষয়ে কোনো দোষ নেই। আর এইভাবেই কয়েকটা দিন কেটে গেল। কমলা তখন পুরোপুরি সুস্থ। দীর্ঘদিন ধরে কমলা রাতের যে বিভীষিকার সম্মুখীন হয়েছে তা মন থেকে মুছতে হয়তো ওর একটু সময় লাগবে। এবার নারায়ণেরও সময় হয়েছে গ্রাম ছেড়ে চলে যাওয়ার। তাই যাওয়ার আগে নারায়ণ হারুর বাড়িতে এসে হারুকে প্রণাম করে বলল, এতদিন আমি ভব ঘুরেছিলাম, এবারে যেন সংসারী হতে পারি এই আশীর্বাদ করুন। গ্রামের লোকেরা আমার মেয়েকে যাই বলুক, আমি যে আমার মেয়েকে সুস্থ সবল ফিরে পেয়েছি তা শুধু তোমার জন্যই। ঈশ্বর তোমার মঙ্গল করুন। যাওয়ার আগে একটা আবদার করব। নিশ্চয়ই বাবা, তোমার কি চাই বলো। নারায়ণ একবার কমলার দিকে তাকিয়ে বলল, আমি আপনার বড় মেয়েকে বিয়ে করতে চাই। হারু, কমলা, বিমলা তিনজনেই অবাক হয়ে খানিকক্ষণ নারায়ণের দিকে চেয়ে রইল। তারপরই হারু আনন্দে উৎফুল্ল হয়ে বিমলাকে বলল, ওরে বিমলা, যা যা মিষ্টি নিয়ে আয়, সবাই মিষ্টি মুখ করি আমরা। এরকম দেবতুল্য জামাই কয়জন পায়। বিমলা ছুটে রান্নাঘরে চলে গেল। কমলা একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নারায়ণ কমলার মুখ দেখে ওর মনের কথা বুঝতে পারল। সঙ্গে সঙ্গে হারুর হাত ধরে নারায়ণ বলল, আপনার বড় মেয়েকে বলুন ও যাতে এটা না মনে করে যে আমি ওর উপর দয়া করছি। বিশ্বাস করুন, দয়া দেখানোর মতো আমার কাছে কিছুই নেই। কমলা খানিকটা নিম্ন স্বরেই বলল, তাহলে বিয়ে করতে চাইছেন কেন? তার একটাই কারণ, সাথে না থাকার অনেক অজুহাত থাকলেও সাথে থাকার একটা কারণই যথেষ্ট, ভালোবাসা।